রাত 11:48। খুব দ্রুত পা চালিয়ে বাসায় ফিরছে নয়না। আজকে অফিসের কাজ একটু বেশি থাকায় কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারেনি নয়না। কিছুদিন আগেই ঢাকা শহর থেকে ট্রান্সফার হয়ে সিলেটে এসেছে ও। এখানকার কোনো কিছুই ঠিক করে চেনে না এখনো নয়না। একে তো পাহাড়ি অঞ্চল, তার উপর অনেক রাত হওয়ায় কোনো রিক্সা বা গাড়িও চোখে পড়ছে না নয়নার। বেশ ভয় ভয় দ্রুত পা চালিয়ে বাসায় যাওয়ার জন্যে হেঁটে চলেছে নয়না। দূর দূরান্ত থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। এমন একটা পরিবেশে শেয়ালের ডাক শুনে যেন ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছে নয়নার। তবুও মনে সাহস রেখে এক প্রকার দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও। উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছানো। নয়না যে রাস্তা ধরে হাঁটছে তার এক পাশে হালকা জঙ্গলের মতো ঝোপঝাড়, আর এক পাশে ঢালু পাহাড়। কেমন একটা নির্জন আর গা ছমছমে পরিবেশ। হঠাৎ নয়নার সামনের ঝোপঝাড়ের ভিতর থেকে দুটো জ্বলন্ত চোখ দেখতে পেয়ে থমকে দাঁড়ালো নয়না। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলো ওটা কি। এদিকে ভয় সারা শরীর ঘেমে একাকার অবস্থা হয়েছে নয়নার। হঠাৎ নয়নার সামনে লাফিয়ে ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো খুবই হিংস্র দেখতে একটি প্রাণী। প্রাণীটির মুখ থেকে সমানে টপটপ করে লালা গড়িয়ে পড়ছে মাটিতে। ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে ভালো করে বোঝারও উপায় নেই ওটা আসলে কি। তবে এই প্রাণীটি যে নয়নার উপর আক্রমণ করার জন্য বেরিয়েছে সেটা নয়না খুব ভালো করেই বুঝতে পারছে। প্রাণীটা কেমন একটা গো গো শব্দ করতে করতে এক পা করে এগিয়ে আসছে নয়নার দিকে, আর নয়না ভয়ে ভয়ে এক পা করে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ প্রাণীটা দৌড়ে এসে জোরে একটা লাফ দেয় নয়নাকে আক্রমণ করার জন্য। ভয়ে নয়না নিচের মুখের উপর হাত রেখে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে ওঠে। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও যখন নিজের উপর কোনো আক্রমণ না হয় নয়নার, তখন মুখের সামনে থেকে হাত সরায় নয়না, আর দেখতে পাই ওর সামনের সেই হিংস্র পশুটা নেই। ভয়ে এখনো নয়নার বুকের মাঝে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। নয়না খেয়াল করে ঝোপের আড়াল থেকে কেমন একটা শব্দ আসছে, যেন কেউ কোনো কিছু চুষে চুষে খাচ্ছে, আর তারই ঢকঢক শব্দ শুনতে পাচ্ছে নয়না। নয়নার আর সাহস হয় না জিনিসটা দেখার মতো, তাই আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে দৌড়তে শুরু করে নয়না। প্রাণপণে দৌড়ে চলেছে নয়না। ভয়ে ও কোন দিকে যাচ্ছে সে খেয়াল নেই ওর, তবুও জীবন বাঁচানোর ভয়ে দৌড়ে চলেছে। দৌড়তে দৌড়তে হাতে থাকা ফোনটার ফ্ল্যাশ লাইট অফ হয়ে যায় নয়নার। সাথে সাথে নয়না থেমে গিয়ে আবারও লাইট অন করার চেষ্টা করে, কিন্তু ফোনের ব্যাটারি শেষ। ফ্ল্যাশ লাইট চালাতে না পেরে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে নয়না বোঝার চেষ্টা করে ও আসলে কোথায় দাঁড়িয়ে আছে এখন। ঘুটঘুটে অন্ধকারের কারণে প্রথমে কিছু বুঝতে না পারলেও একটু পর চোখ অন্ধকার সয়ে আসলে নয়না বুঝতে পারে ও দৌড়তে দৌড়তে কোনো এক জঙ্গলের মতো ঘন ঝোপঝাড়ে ঢুকে পড়েছে। ওর চারিপাশে জনমানব বা রাস্তাঘাটের চিহ্নটুকুও নেই। এই অন্ধকারে কি করবে বুঝে উঠতে না পেরে চিৎকার করতে শুরু করে নয়না। কেউ আছেন? প্লিজ হেল্প মি। আমি পথ হারিয়ে ফেলেছি। দয়া করে কেউ এখানে থাকলে একটু সাহায্য করুন। কেউ আছেন এখানে? না, শত চিৎকার করেও কোনো লাভ হয় না। কেউ এগিয়ে আসে না ওকে সাহায্য করার জন্যে, আর আসবেই বা কি করে। এই এলাকার সবাই রাত 10টার আগে দরজা জানালা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। কোনো মানুষের সারা শব্দ না পেয়ে ভয়ে ভয়ে সামনের দিকে হাঁটা শুরু করে নয়না। আর তখনই নয়না অনুভব করে ওর পিছনে উড়ে এসে কিছু একটা নামলো। ভয়ে ভয়ে পিছনে ঘুরে দাঁড়ায় নয়না, আর তখনই দেখতে পাই হুডিওয়ালা কালো জ্যাকেট পরা একটি লোক দাঁড়িয়ে আছে ওর পিছনে। লোকটার মুখটা হুডির কারণে ঠিক দেখা যাচ্ছে না, তবে এটা একজন মানুষ তা বোঝা যাচ্ছে। নয়না ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কে আপনি? আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে একটু জঙ্গল থেকে বের হতে সাহায্য করুন প্লিজ। নয়নার কথা যেন কান পর্যন্ত পৌঁছয়নি লোকটার। লোকটা সেই আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না বা নড়াচড়াও করছে না। নয়না ভয়ে ভয়ে লোকটার কাছে এগিয়ে যায়। এদিকে নয়নার সারা শরীর ঘেমে একাকার অবস্থা। লোকটার কাছাকাছি এগিয়ে যেতেই হালকা বাতাস এসে গায়ে লাগে নয়নার, আর নয়নার শরীরের গন্ধ গিয়ে আছড়ে পড়ে লোকটির নাকে।
সাথে সাথে লোকটি মাথা তুলে নয়নার দিকে তাকিয়ে একটা জোরে নিঃশ্বাস দেয়, যেন নয়নার গায়ের ঘ্রাণ নিচ্ছে লোকটা। হালকা চাঁদের আলো এসে পড়েছে লোকটার মুখে। নয়না লোকটার দিকে ভালো করে তাকাতেই লোকটা দাঁত বের করে ঘাড় একদিকে কাত করে হেসে দেয়। আর তখনই নয়না খেয়াল করে ওর সামনে থাকা লোকটার চোখ দুটো পুরোপুরি লাল, একদম তাজা রক্তের মতো। আর ঠোঁট ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে সুইয়ের মতো চিকন দুটি দাঁত। নয়নার আর বুঝতে বাকি রয় না যে এটা কোনো সাধারণ মানুষ নয়। নয়না ভয়ে চিৎকার দিয়ে 2 পা পিছিয়ে যায়, তারপর দৌড়তে থাকে এমনি একদিকে। কিন্তু তার আগেই ওই লোকটি উড়ে এসে ধরে ফেলে নয়নাকে। তারপর একটি গাছের সাথে চেপে ধরে নয়নার গলায় নিজের সূচের মতো দাঁত দুটো বসিয়ে দেয়। তারপর চুষে চুষে ঢকঢক করে খেতে থাকে নয়নার শরীরের রক্ত। নয়না চিৎকার করারও সময় পায় না, তার আগেই ভয়ে জ্ঞান হারায় নয়না। আর শরীরের সব রক্ত চুষে নেওয়ায় কিছুক্ষণের মাঝে মৃত্যুর করে ঢলে পড়ে নয়না। নয়নার রক্ত খাওয়া শেষ হলে নয়নার নিথর শরীরটা সেখানেই ফেলে রেখে তৃপ্তির হাসি দিয়ে সেখান থেকে উড়াল দিয়ে চলে যায় লোকটা। আর নয়নার রক্তহীন ফিকে হয়ে যাওয়া নিথর শরীরটা পড়ে রয় সেখানেই গাছের নিচে। সকাল 9:30। একটা বড় টেডি বিয়ারকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে চাঁদনি। চাঁদ, এই চাঁদ, আর কত ঘুমাবি বলতো? কলেজ যেতে হবে না আজকে? উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারে না, এত ঘুম পাগলি হয়েছে না, কি বলবো। বলছি, তুই কি ভালো ভালো ঘুম থেকে উঠবি, নাকি আমি তেলাপোকা ছেড়ে দেবো তোর গায়ে? তেলাপোকার নাম শুনতেই লাফিয়ে উঠে বসে চাঁদনি। তারপর হাই তুলতে তুলতে ওর মাকে উদ্দেশ্য করে বলে, ও আম্মু, তুমি এত পচা কেন বলো তো? প্রতিদিন সকালে এই তেলাপোকার কথা মনে না করালে বুঝি তোমার ভালো লাগে না? মাঝে মাঝে মনে হয় যেন তুমি আমার সৎ মা। দাঁড়াও, আমি আজকে আব্বুকে বলবো আমায় ভালো আম্মু এনে দিতে। হ্যাঁ হ্যাঁ, তা তো প্রতিদিনই বলিস, আজকে না হয় আবার বলিস। এখন তাড়াতাড়ি উঠে কলেজের জন্য রেডি হয়ে নে, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। কথাগুলো বলে চাঁদনির রুম থেকে চলে গেলেন চাঁদনির মা। আর চাঁদনি উঠে হাই তুলতে তুলতে ফ্রেশ হতে চলে গেল। বড়লোক বাবার একমাত্র মেয়ে এই চাঁদনি। দেখতে যেমন সুন্দরী, তেমনি সে অসম্ভব দুষ্টু আর চঞ্চলা টাইপের মেয়ে। তবে তেলাপোকা ভীষণ ভয় পায় চাঁদনি, তাই চাঁদনিকে দমন করতে এই তেলাপোকাই হলো প্রধান অস্ত্র। কলেজের সবাই চাঁদনির দুষ্টুমির জন্য ওকে দুষ্টু পাখি বলে ডাকে। সকল ছাত্রছাত্রীকে তো জ্বালিয়ে মারেই, ওর দুষ্টুমি থেকে কলেজের স্যার ম্যাডামরাও বাদ পড়ে না। কিন্তু সবাই ওকে অনেক ভালোবাসে, কারণ চাঁদনি দুষ্টুমি করলেও পড়াশোনায় অনেক ভালো, আর কখনো কারো ক্ষতি করে না, বরং পারলে সবাইকে সাহায্য করে। সকালের ব্রেকফাস্ট শেষ করে কলেজের জন্য নিজের স্কুটারে করে বেরিয়ে পড়ে চাঁদনি। বাসায় দুটো গাড়ি থাকা সত্ত্বেও বাবার কাছে বায়না করে স্কুটার কিনিয়েছে চাঁদনি, আর সেটাতে করেই প্রতিদিন কলেজে যায় সে। কলেজে পৌঁছে স্কুটারটাকে এক সাইডে পার্ক করে রেখে চাঁদনি দৌড়ে চলে যায় ওর বান্ধবীদের কাছে। মিতু আর শ্রাবণী, ওরা দুজন হলো চাঁদনির বেস্টু, সাথে চাঁদনির সব দুষ্টুমি সহ্য করার মেশিনও বলা চলে। চাঁদনি ওদের কাছে দৌড়ে গিয়ে দুজনের চুল ধরে টান দিয়ে বলে, কিরে ফকিন্নির দল, আমাকে রেখে কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? চাঁদনির কথা শুনে শ্রাবণী আর মিতু দুজনেই রাগ দেখিয়ে বলে উঠল, ওই, তুই আমাদের চুল ধরে টান দিলি কেন? তোর জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না আমরা? সব সময় একটা না একটা কিছু করেই চলেছিস। বলি, তোর কি বিরক্ত লাগে না? হ্যাঁ রে, অনেক বিরক্ত লাগে। কখন জানিস, যখন আমি কাউকে জ্বালাতন করতে না পারি, আমার তো ইচ্ছে করে সবাইকে জ্বালিয়ে মারতে। আর তোরা তো আমার বেষ্টু, এতটুকু জ্বালাতন না হয় সহ্য করলি? চাঁদনির কথা শুনে মিতু বলল, দেখ চাঁদনি, সবসময় এমন দুষ্টুমি ভালো লাগে না। আর এমনিতেই আমরা খুব টেনশনে আছি। কাল রাতে কি হয়েছে জানিস? জানলে তোরও আর দুষ্টুমি করা আসবে না। এমন কি হলো রে? এই, তোদের দুজনের বিয়ে ঠিক হয়েছে নাকি রে? ইস, কতদিন হলো বিয়ে খাই না। তুই কাকে কি বলছিস মিতু? এই ফাজিলের হাড্ডিকে কোনো কিছু বলে লাভ নাই, ও জীবনেও সিরিয়াস হবে না। আচ্ছা, এই না আমি সিরিয়াস। এবার বল, কি হয়েছে কাল রাতে যে আমার বেষ্টু দুজন এত চিন্তিত? চাঁদনির কথা শুনে মিতু বলতে শুরু করলো,
তোকে আমি বলেছিলাম না চাঁদ যে আমাদের বাসায় একজন নতুন ভাড়াটিয়া এসেছেন কিছুদিন আগে ঢাকা থেকে। বলেছিলি তো, ওই যে নয়না না কি যেন নাম মহিলাটার? হ্যাঁ, ওই নয়নার কথাই বলছি। তো কি হয়েছে তার? তোদের বাসা ভাড়া না দিয়ে পালিয়েছে নাকি? নাকি তোর হবু বরকে নিয়ে ভেগেছে? চাঁদনির কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল শ্রাবণী আর মিতু। ওদের এমন করতে দেখে চাঁদনি ঠোঁট উল্টে বলল, সরি রে দোস্ত, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা এখন বলতো কি হয়েছে? সিরিয়াস কিছু নাকি? কাল রাতে ওই নয়নাকে কিসে যেন মেরে ফেলেছে রে। সকালে ওনার লাশ পাওয়া গেছে ঝোপঝাড়ের মাঝে একটা গাছের নিচে। আর আশ্চর্যের বিষয় কি জানিস, ওনার শরীরটা একদম ফ্যাকাশে হয়ে আছে, যেন কেউ ওনার শরীর থেকে সমস্ত রক্ত বের করে দিয়েছে। আর এর চাইতেও আশ্চর্যের বিষয় হলো, নয়নার সাথে ওই ঝোপঝাড়ের আশেপাশের ঝোপঝাড়ের মাছ থেকে আরও 2টা হিংস্র প্রাণীর লাশ পাওয়া গেছে। আর সেই প্রাণীগুলোর শরীরেও কোনো রক্ত নেই, আর সবারই গলার কাছে চিকন চিকন 2টো দাগ। আচ্ছা, ওই হিংস্র প্রাণীগুলো তোদের ভাড়াটিয়াকে মেরে ফেলেনি তো? আরে সেটা কি করে সম্ভব? তাহলে ওই প্রাণীগুলোকে মারল কে? আমি বলছি শোন, প্রথমে হয়তো ওই হিংস্র প্রাণীগুলো তোদের ভাড়াটিয়াকে মেরে ফেলেছে, তারপর তোদের ভাড়াটিয়া মরে ভূত হয়ে এসে ওই হিংস্র প্রাণীগুলোকে মেরে ফেলেছে। সিম্পল। চাঁদনির কথা শুনে শ্রাবণী রাগী গলায় বলল, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, বুঝলি মিতু? এই শাকচুনি চারটা যে কিভাবে এত ভালো রেজাল্ট করে আল্লাহই জানেন। ওর কথা শুনে তো মনে হয় ওর মাথায় গোবর ঠাসা আছে। কি বললি তুই পেতনি? তোকে আজকে আমি কুচি কুচি করে কেটে ইঁদুরকে খাওয়াবো। দাঁড়া দাঁড়া বলছি। কথাগুলো বলতে বলতেই শ্রাবণীকে তাড়া দিল চাঁদনি। আর চাঁদনির হাতে চিমটি আর চুলে টান খাওয়ায় ভয়ে দৌড়তে লাগলো শ্রাবণী। শ্রাবণীকে ধরার জন্য দৌড়তে দৌড়তে গেটের বাইরে রাস্তার মাঝখানে চলে এলো চাঁদনি। আর তখনই চাঁদনির ওপর দিক থেকে একটা ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখে ভয়ে চাঁদনি নিচের চোখ দুটো বন্ধ করে চিৎকার দিল। আর তখনই চাঁদনি অনুভব করলো ওকে কেউ একজন খুব দ্রুত গতিতে সেখান থেকে সরিয়ে নিয়ে রাস্তার পাশে এনে দাঁড় করালো। চাঁদনি চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো কেউ নেই, তবে একটা লম্বা করে ছেলে পকেটে হাত গুজে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকছে এটা দেখলো। চাঁদনি বোঝার চেষ্টা করছে কি হলো ওর সাথে, আর কেই বা ওকে বাঁচালো। তখনই শ্রাবণী দৌড়ে এসে চাঁদনির পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে উত্তেজিত কণ্ঠে বলল, তুই ঠিক আছিস তো চাঁদ? তোর কথা লাগেনি তো? আমি তো ভয় পেয়ে গেছিলাম, একটুর জন্য ট্র্যাকের নিচে চাপা পড়ার হাত থেকে বেঁচে গেলি তুই। ওই ছেলেটা এখন তোকে না বাঁচালে কি যে হতো আমার তো ভাবতেই ভয় করছে। শ্রাবণীর কথা শুনে চাঁদনি গম্ভীর গলায় বলল, যে ছেলেটা কেবল কলেজের ভিতরে গেল সে বাঁচিয়েছে আমায়, কিন্তু কেমন অদ্ভুত মানুষ উনি, কিছু না বলেই চলে গেল। কে ছেলেটা, চিনিস ওকে? চাঁদনির কথার উত্তরে মিতু এগিয়ে এসে বলল,